হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 3rd সেমিস্টারের মেজর 5 হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্র প্রসঙ্গে বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, এই ক্লাসটি কিন্তু আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, একদম ক্লাসটা একদম জিস্ট করে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, তাদের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের টোটাল ডিটেলস যেটা রয়েছে, অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। আমাদের 1199 রুপিসের বিনিময়ে পুরো 6 মাস তোমরা পড়তে পারছো, নোটস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, ক্লাসেস পাচ্ছ, অল অ্যাবাউট সব মিলে পুরো প্যাকেজ যতগুলো পেপার আছে সবগুলো পেপার মিলে মাত্র 1199 পুরো 3rd সেমিস্টার। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্র প্রসঙ্গে বিতর্ক। ক্লিয়ার? দেখো কি বলেছে একটু দেখে নেই। বলছে আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের বিতর্ক সম্পর্কে বলতে গেলে, আদি মধ্যযুগ বলতে আমরা যেই সময়টা জানি প্রায় 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, সেটাকে আমরা আদি মধ্যযুগ বলছি। ভারতীয় সমাজ ও অর্থনীতিতে সামন্ততন্ত্রের উপস্থিতি একটি দীর্ঘস্থায়ী বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে। এবার এই বিতর্কের মূল দিকগুলো কি কি রয়েছে বলছে, সামন্ততান্ত্রিক অস্তিত্ব। একদল ঐতিহাসিক যেমন আর.এস. শর্মা, মানে রামশরণ শর্মা, তিনি মনে করেন যে আদি মধ্যযুগে ভারতে সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা কিন্তু বিদ্যমান ছিল, মানে বজায় ছিল। তাদের মতে ভূমির অনুদান এবং তার ফলে সৃষ্ট ভূস্বামীদের ক্ষমতা বৃদ্ধি পায় দিনের পর দিন। বলছে কৃষকদের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকে এবং রাষ্ট্রের রাজস্বের ওপর নির্ভরশীলতা কিন্তু কমতে শুরু করে। তো বলছে এই বিষয়গুলি ভারতীয় সামন্ততন্ত্রের কিন্তু মূল বৈশিষ্ট্য। ঐতিহাসিক রামশরণ শর্মা এটিকে ভারতীয় সামন্তবাদ বলে কিন্তু চিহ্নিত করেছেন, যেখানে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনের কিন্তু বৃদ্ধি ঘটেছিল, এটা আমরা বলতেই পারি। নেক্সট বলছে ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে আমাদের ভারতীয় সামন্ততন্ত্রের কি পার্থক্য দেখা যায় সেই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো কি বলছে, হ্যারম্যান কুলকে বা ডিডি কোশাম্বীর মতে ঐতিহাসিকরা বা এদের মতো ঐতিহাসিকরা কি বলছেন, ভারতীয় প্রেক্ষাপটে ইউরোপীয় সামন্ততন্ত্রের সরাসরি প্রয়োগ নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা যুক্তি দিয়েছেন যে ইউরোপে যেখানে সামন্ত প্রভুদের সামরিক ক্ষমতা ছিল সর্বেসর্বা, মানে ওদের একটা সেনাবাহিনীর যে পাওয়ার থাকে সেরকম সামরিক ক্ষমতা ছিল কিন্তু সর্বেসর্বা, এবং কৃষকদের ভূমিদাসত্ব ছিল ব্যাপক, মানে কৃষকদেরকে ভূমিদাসত্ব করাতো। ভারতে সেই ধরনের কঠোর সামরিক অনুক্রম বা ভূমিদাসত্বের ব্যাপকতা ছিল না। ভারতে ভূমির মালিকানা এবং ভোগ দখলের অধিকারের ধরন ইউরোপ থেকে ভিন্ন কিন্তু ছিল। এখানে রাজারা প্রায়শই উচ্চতর সার্বভৌমত্ব বজায় রাখতেন, যদিও স্থানীয় ভূস্বামীদের কিন্তু ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এবার বিকল্প ব্যাখ্যা হিসাবে কি বলেছেন, বিকল্প ব্যাখ্যা হিসাবে বলেছেন কিছু ঐতিহাসিক সামন্ততন্ত্রের ধারণার পরিবর্তে বিকেন্দ্রীভূত রাজ্য বা একীভূতকরণ প্রক্রিয়া এর মতো বিকল্প ধারণার প্রস্তাব কিন্তু করেছেন। তাদের মতে এই সময়কালে রাজনৈতিক ক্ষমতা কেবল বিকেন্দ্রীভূতই কিন্তু হয়নি, বরং স্থানীয় এবং আঞ্চলিক ক্ষমতা কাঠামোর সঙ্গে একটি জটিল সম্পর্ক কিন্তু এই সময় তৈরি হয়েছিল। তো এখানে এটা কিন্তু 3 মার্কসের জন্য একদম ছোট্ট একটা ক্লাস ছিল। তো স্টুডেন্টস, তোমরা এটা লিখে নিও। যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। হাতে মাত্র গোনাগুনতি আর 4টে মাস আছে তোমাদের পরীক্ষার। এখানে তোমাদের মেজর পেপার রয়েছে, মাইনর রয়েছে, এমডিসি রয়েছে, সমস্ত কিছু মিলে আইডিসি রয়েছে, সব মিলে এইসি আছে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে 1199 রুপিস। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।